Hello everybody, I would like to lecture on how to write a technical paper. I am Mohammad Hamidul Islam, lecturer, Department of Building Engineering and Construction Management, Kuwait, Khulna. For any information you can contact with me by my email hamidcequate@gmail.com. So we are going to lecture how to write a technical paper. First, we'll discuss about significance of technical writing. আমরা কিভাবে এবং কী কারণে একটা টেকনিক্যাল রাইট করে থাকি। টেকনিক্যাল রাইটের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে, যেরকম জার্নাল, কনফারেন্স, পাবলিকেশনস, থিসিস পেপার, এগুলোকে আমরা টেকনিক্যাল পেপারের মধ্যে ধরি। পোস্টার প্রেজেন্টেশন। সো এর গুরুত্বটা আসলে কোথায়? রিসার্চ রিপোর্ট ইজ কনসিডার্ড টু বি এ মেজর কম্পোনেন্ট অফ দ্য রিসার্চ টাস্ক। মানে কোনো একটা রিসার্চ তখনই কমপ্লিট হয় যখন সেটা একটা রাইটিং ফরম্যাটে আসে, এবং এটা যেমন রিজার্ভ করার জন্যে গুরুত্বপূর্ণ, তেমনি ফার্দার কোনো দরকার হলে সেই রাইটিং থেকে যেন আমরা হেল্প নিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে দি পারপাস অফ দ্য রিসার্চ ইজ নট ওয়েল সার্ভড আনলেস দ্য রিসার্চ ফাইন্ডিংস আর মেড নোন টু দ্য আদার্স। এটা রিসার্চ তখনই কমপ্লিট রিসার্চ হবে যখন এটা মানুষের কাছে জানানো হবে এবং মানুষের বাস্তবিক জীবনে কাজে আসবে। সো রিসার্চ বলতে আমরা বুঝি যেটাকে রাইট ফর্মে নিয়ে আসা। সেকেন্ড হচ্ছে মানুষের কাজে লাগানো বাস্তব জীবনে এবং অন্যদেরকে জানানো, তাহলে এটা কমপ্লিট রিসার্চ বা টেকনিক্যাল রাইট হিসেবে কনসিডার করা হবে। প্রথমে আমরা দেখে নিই একটা টেকনিক্যাল রিপোর্টের কী কী অপশন আছে। ফার্স্ট হচ্ছে টাইটেল, সেকেন্ড অ্যাবস্ট্রাক্ট, থার্ড ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে যে বিষয়গুলো ইনক্লুড আছে, একটা হচ্ছে লিটারেচার রিভিউ, প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড রেশনেল, রিসার্চ অবজেক্টিভস, এরপরে মেথডোলজি, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড, তারপরে আসবে রিসার্চ অ্যান্ড ডিসকাশন, এরপরে কনক্লুশনস অ্যান্ড রিকমেন্ডেশনস, পরে অ্যাকনোলেজমেন্ট, রেফারেন্স, এগুলো আসবে একটা পর একটা। তাহলে আমরা দেখি প্রথমে টাইটেল নিয়ে। ফার্স্ট অপশন টাইটেলের জন্যে, টাইটেল একটা রিসার্চ বলি, পোস্টার প্রেজেন্টেশন, জার্নাল পাবলিকেশনস, কনফারেন্স, থিসিস, খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হচ্ছে টাইটেল। টাইটেল শুড ফোকাস দ্য ওভারঅল রিসার্চ গোল অ্যান্ড ফাইন্ডিংস। টাইটেলটা এমন হতে হবে যেন টোটাল রিসার্চ এর অবজেক্টিভসকে এবং ফাইন্ডিংসকে হবে, তার মানে আমি কি করতে যাচ্ছি, এর উদ্দেশ্যটা কি এবং কি পাবো, এটা খুবই ক্লিয়ার থাকতে হবে টাইটেলের মধ্যে। শুড গিভ এ ভেরি ব্রিফ বাট অ্যাট্রাকটিভ ইমপ্রেশন টু দ্য রিডার রিগার্ডিং দ্য হোল কন্টেন্টস। এবং টাইটেলটা হতে হবে সংক্ষেপে, বড় সড়ো 2-3 লাইনের এরকম হওয়া যাবে না, এবং অ্যাট্রাকটিভ ইমপ্রেশন, যিনি পড়বেন টোটাল কন্টেন্ট সম্পর্কে একটা অ্যাট্রাকটিভ ইমপ্রেশন যেন থাকে। তাহলে সংক্ষেপে যদি আমি বলি, টাইটেলটা কীরকম হতে হবে যে টোটাল রিসার্চ গোল এবং ফাইন্ডিংসের মধ্যে কম্বিনেশন থাকতে হবে, আর সংক্ষেপে রিডার যে থাকবে তাকে যেন অ্যাট্রাকশন দিতে পারে সে বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। এরপর আসি টাইটেল ঠিক হওয়ার পরে অ্যাবস্ট্রাক্ট। A good abstract concisely specifies the aims of the work, methodology applied, main results obtained, conclusion drawn. Finally, it focuses on the major implications of this work. এরপরে অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে, অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা যদি বলি তাহলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা হোল টোটাল রিসার্চ পাবলিকেশনস বলি, কনফারেন্স পেপার বলি, যে পেপার থাকবে টোটাল পেপারের একটা সামারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের মধ্যে কোন কোন বিষয়গুলো খুবই সংক্ষেপে লিখতে হবে প্রিসাইজ ফর্মে, যেরকম প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, তারপরে এম অফ দিস ওয়ার্ক, মেথডোলজি অ্যাপ্লাইড, তারপরে মেন রেজাল্টস, কি রেজাল্টসগুলো আমরা পাইলাম সেগুলো খুবই সংক্ষেপে, এবং শেষে কনক্লুশনস। ফাইনালি ইট ফোকাসেস অন দ্য মেজর ইমপ্লিকেশন অফ দিস ওয়ার্ক। এবং রিসার্চের মধ্যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে এটা বাস্তবিক জীবনে কোন ক্ষেত্রে কাজে লাগবে সে বিষয়টা আমাদের উল্লেখ করে দিতে হবে। এরপরে আসি ইন্ট্রোডাকশন।
The introduction starts with a broad basis and then narrow down to particular field of study, explaining the rationale behind each gap. ইন্ট্রোডাকশনের মধ্যে যে বিষয়গুলো থাকবে, যে আমি যে একটা পার্টিকুলার ফিল্ড নিয়ে আলোচনা করতেছি তার সাথে রিলেভেন্ট যে ফিল্ডগুলো আছে সেইগুলা বর্ণনা করতে করতে এসে আমার ফিল্ডের দিকে নিয়ে আসব, এবং এর পিছনে কারণটা কোথায় সেই কারণটাকেও আস্তে আস্তে আমি উল্লেখ করবো। যেরকম আমি যদি একটা চিন্তা করি যে একটা পিরামিডের শুরুটা হবে ইন্ট্রোডাকশন আর শেষটা হবে, মানে পিরামিডটাই হচ্ছে ইন্ট্রোডাকশন, তাহলে শুরু থেকে টপের দিকে যাব আস্তে আস্তে প্রিসাইজ ফর্মে নিজের যে অবজেক্টিভ, নিজের যে টাইটেল, সেই টাইটেলের দিকে ফোকাস করব এবং ফোকাস করার পিছনে যে কারণগুলো সেগুলো এক্সপ্লেন করব। আচ্ছা, ইন্ট্রোডাকশনের মধ্যে আরেকটা পার্ট আছে লিটারেচার রিভিউ। should contain the previous research works related to your work. You should quote as reference those articles who had the ideas first and have done the most recent and relevant works. লিটারেচার রিভিউর মধ্যে থাকবে কিছু রিসার্চ পেপার নিয়ে রিলেভেন্ট, আমি যে টপিকস নিয়ে কাজ করব সেই টপিক্সের সাথে রিলেভেন্ট কিছু পেপার, নেট সার্চ এগুলো নিয়ে আলোচনা করা, এবং সরাসরি আমরা কোট করতে পারবো। সেই কোডটাকে রেফারেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা শেষের দিকে, এই লেকচারের শেষের দিকে আলোচনা করব কীভাবে একটা রেফারেন্স দিতে হয় এবং কোথায় লিটারেচার রিভিউ যখন আমি করব দেখব যে কোন বিষয়গুলো অলরেডি রিসার্চের মধ্যে চলে আসে, কোনগুলো হয়নি, সেই গ্যাপ পয়েন্টটুকু বের করে তার মধ্যে আমি আমার কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। Provide sufficient citations and references so that reader can get a reasonable understanding of the context and significance of your conducted research and study. অনেক সময় আমরা পাবলিকেশনস যখন লিখি বা একটা টেকনিক্যাল রাইটিং যখন লিখি তখন যথেষ্ট সাইটেশনের অভাব দেখা যায়। এখন যদি সাইটেশনস বা রেফারেন্স দেওয়া হয় তাহলে রিডার বুঝতে পারবে যে আসলে কাজের ইম্প্যাক্টটুকু কত এবং কোথায় কোট করা হয়েছে, সুতরাং সে ইজিলি এই বিষয়টা তার জন্য বোধগম্য হবে যে আসলে কাজের গুরুত্বটুকু কতটুকু এবং কতটুকু তার জন্য আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, ইন্ট্রোডাকশনের মধ্যে আর একটা পার্ট হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড রেজোলিউশন। বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন লিটারেচার, ফাইন্ড আউট দ্য রিসার্চ গ্যাপ অর ফিউচার রিসার্চ নিডস। ইন্ট্রোডাকশনের মধ্যে এর পরের যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে অ্যাভেলেবল ইনফরমেশন থেকে আমি যেটা ওভারঅল আলোচনা করলাম নিজের টপিক্সের সাথে রিলেভেন্ট, সেটা থেকে কোন জায়গাটুকু গ্যাপ আছে, রিসার্চ করতে বাকি আছে বা ভবিষ্যতে দরকার হতে পারে, সেটুকু বের করা। ইন দ্য ইন্ট্রোডাকশন ইউ আর অ্যাটেমিং টু ইনফর্ম দ্য রিডার অ্যাবাউট দ্য রেশনাল বিহাইন্ড দ্য ওয়ার্ক অ্যান্ড জাস্টিফাইং হোয়াই ইউর ওয়ার্ক ইজ অ্যাসেনশিয়াল কম্পোনেন্ট অফ রিসার্চ ইন দ্য ফিল্ড। এবং এই ইন্ট্রোডাকশনের মধ্যেই যেটা আমরা আগে বলেছি যে একটা পিরামিডের সাথে কল্পনা করে পিরামিডের বেস থেকে শুরু করে টপের দিকে যেতে হবে, টপ হবে নিজের রিসার্চ গোল। সুতরাং প্রবলেম স্টেটমেন্ট এবং রেশনাল যেটা ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে সেখানে একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে যে আমি যে কাজটা করতেছি এই কাজটার পিছনে কারণটা কোথায় এবং কেনই বা আমি এই কাজটা করব, যেটা কখনোই করা হয়নি সেই জায়গাটুকু খুঁজে বের করা এবং সেই অংশটিকেই নিয়ে কাজ করা। Research objectives. The last part of the introduction section should clearly specify your objectives of this research work. এবং রিসার্চ অবজেক্টিভস থাকবে একেবারে ইন্ট্রোডাকশনের শেষের অংশ, যে দি এম অবজেক্টস অফ দিস রিসার্চ ওয়ার্ক অফ দিস স্টাডি আর টু ফাইন্ড আউট সামথিং লাইক দ্যাট। এভাবে রিসার্চ অবজেক্টিভসগুলো একেবারে ইন্ট্রোডাকশনের লাস্ট পার্টে এক্সপ্লেন করা থাকবে। তাহলে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট হচ্ছে টাইটেল, সেকেন্ড অ্যাবস্ট্রাক্ট, থার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন আমরা দেখি মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে কী কী থাকবে? সিকুয়েন্সিয়াল অ্যান্ড লজিক্যাল এক্সপ্লেনেশন অফ হোয়াট ওয়াজ ডান ইন দিস রিসার্চ ওয়ার্ক। তার মানে আমি যে পেপার বা পাবলিকেশনসটা লিখতেছি সেটা কোন মেথডে করা হয়েছে, এবং লজিক্যাল এক্সপ্লেনেশন, যেরকম আমি যদি কোনো একটা থিওরিটিক্যাল মডেল দাঁড় করাতে চাই তাহলে কোন থিওরির অ্যাপ্লাই করে বা কোন মডিফিকেশন থিওরি অ্যাপ্লাই করে আমি এই মডেলটা করতেছি সেটার লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে বলতে হবে যে আমি এই থিওরির মাধ্যমে আমি আর এই ওয়ার্কটা করতেছি। এরকম সিকুয়েন্সিয়াল এবং প্রত্যেকটা একটা পর একটা স্টেপ ডিসক্রাইব করে বা এক্সপ্লেন করে আসতে হবে যে আমি কোন মেথডে কোন প্রসেসে এই কাজটা করতেছি।
Second, description of materials and equipments used and analytical methods applied in this study. এছাড়া যদি আমি ম্যাটেরিয়ালস ইউজ করি তাহলে কোন ম্যাটেরিয়ালস ইউজ করছি, কোন ধরনের ইকুইপমেন্টস ইউজ করছি এবং কোন অ্যানালাইটিক্যাল মেথডে রিসার্চটা কমপ্লিট করা হচ্ছে। যেরকম আমরা অনেক সময় কনস্ট্রাকশন রিলেভেন্ট যদি কোনো কাজ করতে চাই তাহলে বিভিন্ন ধরনের ফর্মুলেশন অ্যাপ্লাই করে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিতে হবে, অ্যানালাইটিক্যাল মেথডগুলো অ্যাপ্লাই করে উল্লেখ করে দিতে হবে। থার্ড হচ্ছে ইন কেস অফ মডেল ডেভেলপমেন্ট রিলেভেন্ট ইকুয়েশনস, অ্যাজাম্পশনস, ক্যালকুলেশন প্রসিডিউরস, লিমিটেশনস ইটিসি শুড বি স্টেটেড ক্লিয়ারলি। এবং আমি যেটা আগেই বলেছি মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইকুয়েশনস, অ্যাজাম্পশনগুলো কী, ক্যালকুলেশন প্রসিডিউর, তারপরে কোনো যদি সমস্যা থাকে লিমিটেশন সেগুলো বললে হবে, এটা ক্লিয়ারলি স্টেট করতে হবে। এটাই হচ্ছে মেথডোলজি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিসার্চ পাবলিকেশনস বা টেকনিক্যাল রাইটিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রেজাল্টস অ্যান্ড ডিসকাশন। খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, সায়েন্টিস্টস আর নট স্টোরি টেলার, সায়েন্টিস্ট আর নট স্টোরি টেলার। তার মানে সায়েন্টিস্ট কোনো গল্প লিখবে না। আমরা যে বিষয়টা পাবো, যে লাইনটা পাবো, যে একটা অবজেক্টিভসে যদি একটা ফাইন্ডিংস হয় সেই ফাইন্ডিংসটাকে ব্রিফলি একেবারে জাস্ট পয়েন্ট দিয়ে টু দ্য পয়েন্ট লিখতে হবে। গদ বাঁধা কিছু কথা লম্বা লম্বা একেবারে সব কিছু লিখে দিলাম এরকম কোনো কিছু যেন রেজাল্টস অ্যান্ড ডিসকাশনের মধ্যে না আসে। The results are actual statement of observations including statistics, tables and graphs oblique plot. Results হবে অ্যাকচুয়াল স্টেটমেন্ট, আমরা যে অবজেক্টিভ দাঁড় করেছিলাম সেখান থেকে যে অবজারভেশনগুলো আসবে, স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস থেকে, টেবিল, গ্রাফ বা প্লট থেকে যে অ্যাকচুয়াল অবজারভেশনগুলো আসবে সেটাই আমি রেজাল্টসের মধ্যে বলবো। অন্য আজে বাজে কথা, কিছু রিকমেন্ডেশন, এই বিষয়গুলো আমরা রেজাল্টসের মধ্যে নিয়ে আসবো না। ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন অফ রেজাল্টস ইন টার্ম অফ ব্যাকগ্রাউন্ড লেড আউট দ্য ইন্ট্রোডাকশন। এবং ইন্ট্রোডাকশনের মধ্যে আমি যে ব্যাকগ্রাউন্ড বলেছি সেই রিলেটেড কথাবার্তাগুলো, যেটা আমরা অবজেক্টিভের সাথে রিলেভেন্ট সেই বিষয়গুলো আমি আলোচনা করব। মেজর প্যাটার্ন ইন দ্য অবজারভেশন, লাইকলি কজেস অর মেকানিজম আন্ডারলাইং দিস ট্রেন্ডস। এবং যদি এরকম হয় যে আমি কিছু প্রবলেম ফেস করতেছি সেগুলো স্পেসিফিক করে বলো, বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে অনেক সময় বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট দেখা যায়, সেগুলো আমি আলোচনা করব। রিলেশনশিপ এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট উইথ প্রিভিয়াস ওয়ার্ক, এবং অন্য যদি আগে কাজ হয়ে থাকে তাহলে সেই কাজের সাথে আমার কতটুকু ডিফারেন্সটা হলে কারণটা কী এবং কী উপায়ে এটা ওভারকাম করা যায়, এই বিষয়গুলো রেজাল্টসের মধ্যে আসবে। কিন্তু অবজেক্টিভের সাথে রিলেভেন্ট না এরকম কোনো কথাবার্তা বা অন অ্যান অ্যাভারেজ সিম্পল কোনো বিষয়, এগুলো রেজাল্টস এবং ডিসকাশনের মধ্যে কখনো নিয়ে আসা উচিত হবে না, বিকজ সায়েন্টিস্ট আর নট স্টোরি টেলার। এরপর আসি কনক্লুশনস। শুড বি ক্রিস্টাল ক্লিয়ার, কনসাইজ, ইনফরমেটিভ অ্যান্ড মাস্ট ফোকাস অন দ্য রিসার্চ অবজেক্টিভ। কনক্লুশন একটা টেকনিক্যাল রিপোর্ট বা কনফারেন্স, জার্নাল, পাবলিকেশনসের সব আরেকটি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কনক্লুশন থেকে বোঝা যাবে যে আমি আমার যে অবজেক্টিভগুলো ধরেছিলাম সেগুলো কতটুকু ফুলফিল করতে পারছি। সেরকম শুড বি ক্রিস্টাল ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড ইনফরমেটিভ, খুবই ক্লিয়ার হতে হবে, ছোটো ফরম্যাটে এবং ইনফরমেটিভ। মাস্ট ফোকাস দ্য রিসার্চ অবজেক্টিভ আর হাইপোথিসিস যেটা ধরেছিলাম সেটাকে বেস করে, যেরকম রিসার্চ অবজেক্টিভ যদি 3টা হয় তাহলে কনক্লুশন 3 লাইনই হওয়া উচিত, 3 লাইন বা 4 লাইন, ইনক্লুডিং ব্রডার ইমপ্লিকেশনস অফ ইউর রেজাল্টস। এবং আমি যে রেজাল্টসটা পাইলাম সেটা বাস্তবিক জীবনে কিছু কাজে লাগবে, সেটা কনক্লুশনের মধ্যে 2-1 লাইন আসতে পারে। এরপর আসি রিকমেন্ডেশনস। ইন্ডিকেট ডিরেকশনস অফ ফিউচার ইনভেস্টিগেশন অন দিস রিসার্চ অর রিলেটেড টপিকস। রিকমেন্ডেশন হচ্ছে যে আমি যখন কাজটা করলাম কী কী প্রবলেম ফেস করছি, বা কাজটা যে উপায়ে করা হয়েছে অন্য উপায় যদি করা যেত তাহলে আরও ভালো আউটপুট পাওয়া যাবে বলে মনে করা, এইগুলো হচ্ছে রিকমেন্ডেশন। মানে কিছু মতামত ব্যক্ত করা যে কাজটা এই উপায় না করে ওই উপায় করলে ভালো পাওয়া যেত, বা এই মেথডে অ্যাপ্লাই না করে অন্য মেথডে অ্যাপ্লাই করলে ভালো আউটপুট পাওয়া যেত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা কিছু পয়েন্ট আউট করা, সেটাই হচ্ছে রিকমেন্ডেশনস। এরপর অ্যাকনোলেজমেন্টস। কুড বি এনিওয়ান হু হ্যাড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টেকনিক্যাল, ফিনান্সিয়াল ইটিসি টু দিস স্টাডি। তার মানে যে কোনো মানুষ অথবা কোনো অর্গানাইজেশন যদি টেকনিক্যাল বা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে থ্যাঙ্কস জানানো, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্টের মধ্যে।
এরপরে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট রেফারেন্সেস বা সাইটেশন। সাইট অল আইডিয়াস কনসেপ্ট টেক্সট ডাটা আর নট ইউর ওন টু অ্যাভয়েড প্লাগারিজম। যখন আমরা কোনো একটা জায়গা থেকে কোনো একটা দুইটা লাইন বা কোনো একটা প্যারা আমি কপি করলাম বা রিসার্চের মধ্যে নিয়ে আসলাম, অবশ্যই আমি নিতে পারবো, কিন্তু তাকে অবশ্যই সাইটেশন দিতে হবে বা রেফারেন্স দিতে হবে, তাহলে প্লাগারিজম যে ইরোড এটা অ্যাভয়েড করা যাবে। অল রেফারেন্সেস সাইটেড ইন দ্য টেক্সট মাস্ট বি লিস্টেড অ্যান্ড ভাইস ভার্সা। যেরকম আমরা অনেক সময় টেক্সটের মধ্যে সাইটেশন দিয়ে থাকি, মানে মেন পেপারের মধ্যে সাইটেশন দিলাম, কিন্তু পেপারের লাস্টে রেফারেন্সে তখন আর সেই অথরের নাম পাওয়া যায় না, আবার লাস্টে রেফারেন্সে নাম আছে কিন্তু ভিতরে সাইটেশন কোথাও নয়। এরকম এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অল রেফারেন্সেস সাইটেড ইন দ্য টেক্সট মাস্ট বি লিস্টেড অ্যান্ড ভাইস ভার্সা, মানে সবগুলো রেফারেন্সই যেমন মেন পেপারের মধ্যে লিটারেচারের মধ্যে সাইটেড করা থাকবে, তেমনি একেবারে শেষের দিকে রেফারেন্সেও সবগুলো লেখা থাকবে। এবং কিছু স্ট্যান্ডার্ড ফরমেশন আছে, স্ট্যান্ডার্ড রেফারেন্স স্টাইল ইন দ্য টেক্সট, সারনেম অফ অথর অ্যান্ড ইয়ার অফ পাবলিকেশন উইদাউট ইনিশিয়ালস। যখন আমরা সাইটেশন দিব মেন পেপারের মধ্যে, তখন এরকম সিঙ্গেল অথরের জন্য যেরকম আলী ব্র্যাকেট দিয়ে পাবলিকেশন ইয়ার, ডাবল অথরের জন্য এরকম আলী হেইজ 2008 অথবা আলী অ্যান্ড হেইজ 2008, মাল্টিপল অথরের জন্য দুইটার বেশি যখন অথর থাকবে তখন আলী এটেল ডট দিয়ে আলী এটেল এভাবে হতে পারে। ইউজ অ্যাসেন্ডিং অর্ডার অফ ইয়ার্স, উইলিয়াম এটেল 1998, আলী 1999। এরপর যদি আমি কয়েকটা রেফারেন্স দেখি যে একজন অথরের জন্য প্রথমে অথরের সারনেম, তারপরে এইজ হচ্ছে তার পরের নেম, যেরকম আমার নাম যদি বলি মোহাম্মদ হামিদুল ইসলাম তাহলে হবে ইসলাম কমা এম ডট এইচ ডট পাবলিকেশন ইয়ার, তারপরে রিসার্চের টাইটেল, এরপর হচ্ছে থিসিস যদি হয় থিসিস ডিপার্ট এবং পাবলিকেশন অথরিটি, তারপরে ভার্সিটি নেম। যদি কোনো কনফারেন্স বা জার্নাল পেপার হয় সেই ক্ষেত্রে সেম উপায় এবং পেজ নাম্বার উল্লেখ করা। অনেক সময় আমরা বিভিন্ন সোর্স থেকে, বিশেষ করে নেট থেকে ইনফরমেশন নিয়ে থাকি, তাহলে যে সোর্স থেকে নিলাম তার ইউআরএল এবং অ্যাক্সেস ডেট, সাথে সাথে ওই সোর্সের যে হেডিং ছিল সেই হেডিংটাকে নিয়ে আসা। সিমিলারলি এটা হচ্ছে পাবলিকেশনস, জার্নাল পাবলিকেশনসের জন্য দুইটা অথর যদি হয় প্যাগোনা এ, পেসানিসি এফ 2000, তারপরে বিভিন্ন ইয়ার, টাইটেল, তারপরে পাবলিকেশনসের জন্যে পাবলিকেশন অথরিটি, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, এগুলো কিছু। তবে লিস্ট অফ রেফারেন্স, অনেক সময় রেফারেন্সে বিভিন্ন ধরনের ফরম্যাট, আমরা বিভিন্ন ধরনের যখন যেখানে পাবলিশ করবো তারা কিছু ফরম্যাট দিয়ে থাকে, সেগুলা স্পেসিফিক ফলো করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য করতে। তবে মনে রাখতে হবে রেফারেন্স যে বিষয়গুলো দিব আমরা সেগুলো যেন মেন পেপারের মধ্যে লিস্টেড করা থাকে, মেন পেপারের মধ্যে সাইটেড করা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কাইন্ড অ্যাটেনশন। If anyone contact with me, then just give me a mail, then I will contact as soon as possible and I will back as soon as possible. Thank you very much for kind attention in this video lecture. Thanks.